লজ্জা শরম কি সব বাপের বাড়ি রেখে এসেছো নাকি? চাপা সারে উত্তপ্ত গলায় বলল হাসনাহেনা বানু। লিপি বেগম দাঁতে দাঁত পিষে বললেন, আম্মা, লজ্জা শরম বাপের বাড়ি রাখি নাই, নিজের বুদ্ধি রেখে আসছি বাপের বাড়ি। না হলে আপনার সাথে একত্রে থাকতাম কি করে, কালা বুড়ি একটা। শেষের কথাটা বেশ নিচু স্বরেই বলল লিপি বেগম। হাসনাহেনা বানু তাড়াতাড়ি বলল, এই, তুমি শেষের কথাটা কি বললে? আবার বলো তো, তাড়াতাড়ি বলো। আমি কিছু বলি নাই আম্মা, আপনি পান খান, পান। লিপি বেগম হাতের পানের বাটাটা সরাসরি মায়ের সামনে নামিয়ে রাখলো। হাসনাহেনা বানু আয়েশ করে ইজি চেয়ারে হেলান দিয়ে বসতে বসতে বলল, তা বৌমা, গান তো আমি গাইতেই পারি। এখন তো আমার গলাটা বুড়ো হয়ে গেছে। আগে তোমার শ্বশুর যখন ছিল তখন তাকে প্রায় গান শোনাতাম। লিপি বেগমের মনে চাচ্ছিল দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যেতে, কিন্তু নিজেকে সংবরণ করে চুপ করে উঠে চলে গেলেন নিজের রুমের দিকে। আর মনে মনে প্রার্থনা করলেন বুড়ো বয়সে দরকার হলে তার চোখ নিয়ে যাক উপরাওলা, কিন্তু কানে যেন কিছু না করেন। বিকেলের দিকে বের যখন হলো তখন ঘড়িতে প্রায় 5টা ছুঁই ছুঁই। অর্ণবর মাকে জড়িয়ে ধরেই কানে কানে বলল, দিদুনের সাথে একদমই ঝামেলা করবে না। ঝামেলা আমি না, তোর দুদিন করে পান খেতে বললে গান গাইতে বসে। লিপি বেগম মুখ বাঁকিয়ে পড়লেন। এদিকে মেহুল হাসনাহেনা বানুকে সালাম করতে করতে বলল, বলো দিদুন, তোমার জন্য কি নিয়ে আসবো? যেখানে যাচ্ছ সেখানে ঘি পাওয়া যায়? তাহলে তো ভালোই, ঘি নিয়ে এসো আমার জন্য। মেহুল কিছু বলার আগে সোহেলি বলল, নানুমণি, ওখানকার বিষও কিন্তু সেই টেস্টি, নিয়ে আসবে নাকি তোমার জন্য? এই মুখ পড়ি, কি কি বললি তুই? আমার জন্য বিষ আনবে? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। তেলে বেগুনে খেপে যেয়ে বলল হাসনাহেনা বানু। সোহেলি মুখ বাঁকিয়ে বলল, বাহ রে বাহ, খুব তো কালা সেজে থাকো, কিন্তু আসলে কথাগুলো ঠিকই কানের মধ্যে যায়। অর্ণব সবার কথার মাঝে বাধা দিয়ে বলল, অনেক হয়েছে, এমন করতে থাকলে যাওয়া অফ হয়ে যাবে। ওরা গাড়িতে বসতেই হাত নেড়ে সবাইকে বিদায় জানালো। গাড়ি যখন রাতের আলোকিত রাস্তা ধরে ছুটে চলেছে তখন মেহুল চোখ বন্ধ করে নিল। জানেন মেজর সাহেব, আপনি না খুব লাকি। এত সুন্দর একটা পরিবার পেয়েছেন আপনি, আর আপনার আছে এত এত সুন্দর একটা পরিবার। আর আপনার চেয়ে বেশি লাকি তো আমি, যে আপনার এই পরিবারটা আমিও পেয়েছি। ওরা যখন কলা বাগান শ্যামলী কাউন্টারে পৌঁছালো তখন অলরেডি 6টা বেজে গেছে। গাড়ি কাউন্টারের সামনে দাঁড়ানো। দেরি না করে ওরা গাড়িতে উঠে বসলো। অর্ণব ছিটে বসে বেশ চিন্তিত ভঙ্গিতে পড়ল, এখানে এমন ঠান্ডা, ওখানে না কি অবস্থা হয়। মেহুল, শীতের ভারী পোশাক হাতে কাছে রেখো। কিছু না বলে মেহুল চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। অর্ণবের মনে হলো এই মেয়েটার সাথে আর যাই হোক গাম্ভীর্য একদমই মানানসই না। গাড়ি ছেড়ে দিতেই অর্ণব হেডফোন কানে গুঁজে চোখ বন্ধ করে রইল। মেহুল চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। বাসের দুলনিতে কখন যে চোখ লেগে এসেছিল মেহুলের টেরই পায়নি। ঘুম ভাঙল উষ্ণ এক কোমল হাতের স্পর্শে। চোখ খুলেই দেখে বাস দাঁড়িয়ে আছে আর অর্ণবকে ডাকছে ফ্রেশ হওয়ার জন্য। বাস থেকে নিচে নামতেই মেহুল আর অর্ণবের মনে হলো ঠান্ডা একটা দেওয়ালে কঠিন ধাক্কা খেলো। ফোনের দিকে তাকিয়ে অর্ণব দেখল রাত 11:30 বেজে গেছে। মেহুল তাড়াতাড়ি অর্ণবের ফোন হাতে নিয়ে দেখল তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস শো করছে। বিশাল এক ঢোক গিলে মেহুল অর্ণবকে বলল, আচ্ছা, আমার চোখ গেছে না আপনার ফোন গেছে? এত টেম্পারেচার কমলো কি করে? মেহুলের কথা ধরন দেখে অর্ণব হেসে ফেলল। হাসতে হাসতে বলল, চোখ আর ফোন কেউ কারো কাছে যায় নাই। উত্তরবঙ্গে এমনি খুব বেশি ঠান্ডা পড়ে, আর আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে তো এমনিতেই মাইনাসে চলে তাপমাত্রা। এখন কথা না বাড়িয়ে চলো ফ্রেশ হয়ে খেয়ে নিই। ওদের গাড়ি এসে থেমেছিল বগুড়ার ফুড ভিলেজে। ওরা হাত মুখ ধুয়ে এসে গরম ধোয়া ওরা চা অর্ডার করলো। অর্ণব ফোনে কার কার সাথে যেন কথা বলতে লাগলো, আর মেহুল মনোযোগ দিয়ে অর্ণবকে দেখতে লাগলো। খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। ক্লিন সেভ করা অর্ণবের চাইতে এই খোঁচা খোঁচা দাড়িতে যেন বেশি মানিয়েছে। চুলগুলো পেছন থেকে একদম ছোট করা আর সামনে দিয়ে একটু বড়।
কথা বলার সময় মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলাটাও বেশ লাগে মেহুলের। অর্ণব কথা শেষ করে মেহুলের দিকে তাকাতেই বেশ অবাক হলো। মেহুল অপলক দৃষ্টিতে ওকে দেখছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলল, আচ্ছা, একদিন দিনক্ষণ ঠিক করে আমাকে দেখো এইভাবে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, গাড়ি ছেড়ে দিবে। লজ্জে মেহুলের গালে রক্ত জমল। ওদের গাড়ি যখন বাংলা বান্ধা পৌঁছালো তখন প্রায় 7:30 বাজে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, প্রকৃতি যেন শীতে জবুথুবু। মেহুল বাইরে বের হতে অনুভব করলো প্রকৃতি যেন এক স্নিগ্ধ কোমল পরশ ছড়িয়ে রেখেছে সারা জায়গায়। এখানে যেন বারবার হারিয়ে যাওয়া যায়। অর্ণব মেহুলকে বলল, বাংলাদেশের ইমিগ্রেশন 8টার দিকে খুলবে। এখন একটু হাত মুখ ধুয়ে চা খাবো, চলো। মেহুল আর অর্ণব ঘুরতে যেন আচমকা থেমে গেল দুজনেই। চোখের সামনেই এসে হাজির হলো কুচকুচে একটা কালো বিড়াল। মেহুল আর অর্ণব দুজনেই বেশ বিব্রত হলো। সাধারণ কালো বিড়ালকে অমঙ্গলের প্রতীক হিসাবে ধরা হয়, তাই বিড়ালকে হঠাৎ সামনে দেখে দুজনে বেশ ঘাবড়ে গিয়েছিল। অর্ণব এক নিঃশ্বাস ফেলে বলল, বিড়ালটা সামনে আসার আর সময় পেল না। বিড়াল তো আর আর্মি ট্রেনিং করে নাই যে তার সময় জ্ঞান সেই লেভেলের হবে। মেহুল কাঁধের ব্যাগটা হাতে নিয়ে চলল সামনের দিকে। বর্ডারের ইমিগ্রেশনের ফর্মালিটিস শেষ করে ওরা রওনা হলো ওদের গন্তব্যের উদ্দেশ্যে। অন্যবার মেহুল যখন SNT-তে পৌঁছালো তখন প্রায় সকাল 10টা বেজে গেছে। মেহুল চোখ কুচকে বলল, আচ্ছা, আমরা এখানে থামলাম কেন? বেগম সাহেবা, যেখানে যাচ্ছি ওটা তো আর আমার শ্বশুরের এলাকা না যে পারমিশন ছাড়াই চলে যাব। তাই এখানে এলাম পারমিশন নিতে। ওয়েলকাম টু গ্যাংটক। মেহুলের খুব আগ্রহ ছিল সিকিম গ্যাংটকে যাওয়ার, তাই বিয়ের কথা ঠিকঠাক হতেই যখন হাসনা হেনা বানু ওকে জিজ্ঞেস করেছিল কোথায় যেতে চাই, তখন মেহুল নির্দ্বিধায় বলেছিল গ্যাংটক যেতে চাই। সেজন্যই হানিমুনে এখানে আসা। রাস্তার দুধারে বাজারে হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আকাশের রংটা খুব ঘোলাটে, যেন এখনই বৃষ্টি নামবে ঝুপঝুপ করে। কিন্তু এটা মেঘ না, কুয়াশার আস্তরণ। মেহুল আরও শুনেছে সকালের প্রথম সূর্যের আলো যখন বরফ ছুঁয়ে যায় তখন চারিদিকে এক অদ্ভুত আলোর সৃষ্টি হয়। মেহুলের খুব ইচ্ছে সে আলোর খেলাটা দেখার। সিকিমে ঢোকার ইনার পারমিট নিয়ে ওদের গাড়ি যখন আবার ছাড়লো তখন প্রায় 3টা বেজে গেছে দুপুর। হোটেল থেকে ওরা খেয়ে একটু রেস্ট করে নিয়েছিল। অর্ণব চুপ করে বসে ঘোলা আকাশ দেখছিল আর বিরক্ত হচ্ছিল। কেমন জানি মরা মরা প্রকৃতি। মেহুল পিছন থেকে এসে অর্ণবের চোখ চেপে ধরতেই ওর নাকে এসে লাগলো মিষ্টি সুবাসিতা ঘ্রাণ। হাত ছাড়িয়ে ঘুরতেই অর্ণবের চোখে পড়ল মেহুল খিলখিল করে হাসতেছে। হাসি সামলাতে সামলাতে বলল, মেজর সাহেব, এত বিরক্ত কেউ হয়? মাঝে মাঝে মনে হয় আপনার নাম অর্ণব আহমেদ না হয়ে বিরক্ত আহমেদ হওয়া উচিত ছিল। একটু লেট হয়ে গিয়েছে আমার জন্মের পরে। হাকিকাত দেওয়ার আগে যোগাযোগ করা উচিত ছিল তোমার, তাহলে হয়তো নাম চেঞ্জ করতে পারতে। অর্ণব শান্ত স্বরে উত্তর দিল। মেহুল জবাবে কিছু না বলে শুধু হাসতেই থাকলো। মেহুল হাসলে যেন ওর সাথে চারপাশের প্রকৃতি হাসতে থাকে। অর্ণবের মনে হলো আকাশ দেখার চেয়ে মেহুলের হাসি দেখা অনেক শ্রেয়। গাড়ি আবার ছাড়তেই ওদের চোখ পড়ল পাহাড়ের সারি। এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে খাড়া ঢাল। মেহুল একটু পরপর আটকে উঠতে লাগলো খাড়া ঢাল দেখে। ওদের গাড়ির ড্রাইভার এই সিকিমেরই বাসিন্দা, নাম সিধু পোকরা। মাথায় সিকিমের ঐতিহ্যবাহী টুপি। অর্ণব ভাঙ্গা ভাঙ্গা বাংলায় হিন্দি মিলে জিজ্ঞেস করলো, দাদাবাড়ি কই? দেখেন, আপনি ওনারে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আপনার হিন্দি শুনে উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। গাড়ির গদি খামছে ধরে বলল মেহুল। অর্ণব বেশ লজ্জা পেয়েও চুপ করে রইল। র্যাংপথে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল ওদের। তখন শীত খুব জাঁকিয়ে বসেছে। এখানে পাসপোর্ট আরও কিছু সিল নিয়ে আবার রওনা হলো। যখন গ্যাংটকের MG মার্গে ওদের হোটেলে এসে পৌঁছালো 8টা বেজে গেছে ততক্ষণে। আগারওয়ালা সুইট লজে ওদের নামিয়ে দিয়ে চলে গেল ড্রাইভার। অর্ণব মাফলারটা আরো উপরে উঠিয়ে নাক মুখ ঢেকে নিয়ে বলল, হানিমুনের শখ মিটে গিয়েছে আমার। বাপরে কি শীত! শীতের মজা ভয় না পেয়ে উপভোগ করে নিতে হয়। মেহুল অর্ণবের চোখে চোখ রেখে বলল, কথায় পেট ভরবে না, চলো হোটেলে যাই। এখানে থাকলে শীতে কাত হয়ে যেতে হবে।
ট্রলি টেনে হোটেলের উপরের সিঁড়িতে পাড়া দিল। মেহুল আর অর্ণবকে হোটেলের একজন স্টাফ নিয়ে এলো 4 তলায়। দরজা খুলে যেন মেহুল আর অর্ণব অবাক হয়ে গেল। সারা রুমময় ফুলে ফুলে সাজানো, মোমবাতিগুলো সুগন্ধ ছড়িয়ে জ্বলছে মৃদু আলো করে। ধবধবে সাদা চাদরের খাটের মাঝে গোলাপের লাল পাপড়ি দিয়ে লাভ শেপ ডিজাইন করা। স্টাফ বলল, স্যার, ম্যাম, আপনাদের বুকিং হানিমুন অফারে করা ছিল, তাই আমাদের এই ছোট্ট ডেকোরেশন। দুজনে বেশ লজ্জা পেল এবার। রুমের দরজা আটকিয়ে লাইট অন করলো অর্ণব। মেহুল বিছানায় শুয়ে পড়ল ফুলের পাপড়ির উপরে। তুই শিওর? ঝিলমিল এক হাত মাথার চুলের মধ্যে হাত বুলাতে বুলাতে বলল। শাওন চোখ টিপ দিয়ে বলল, একদম শিওর। অর্ণবের বউটা নাকি সেই লেভেলের সুন্দরী, যাকে বলা যায় কাঁচ কাটা সুন্দরী। জানিস শাহন, কাঁচ কাটে কি দিয়ে? কাঁচ কাটা যায় হিরে দিয়ে, আর সেই হিরেটা হলাম আমি। ঝিলমিল ক্রুদ্ধ এক হাসি দিয়ে বলল। শাওন বেশ অবাকই হলো। দেখ ঝিলমিল, অর্ণবকে থাকতে দে ওর মতন, কেন ঝামেলা পাকাচ্ছিস তুই? আর এটাও তুই ভালো করেই জানিস অর্ণব কখনো আর ভালোবাসবে না। ওর ভালোবাসা চাই কে? আমি জাস্ট ওকে চাই। আর হ্যাঁ, আমাকে এত জ্ঞান না দিয়ে যা করতে বলেছি সব কিছু ঠিকঠাক মতো যেন করা হয়। শাওন যেন এই ঝিলমিলকে চিনতে পারল না। উন্মাদের মতন করতেছে মেয়েটা। কিছু না বলে শাওন বেরিয়ে গেল ঝিলমিলের রুম থেকে। ড্রয়িং রুমে বসেছিলেন আতিক সাহেব। উনি শাওনের দিকে তাকিয়ে বলেন, পারলে না তো বোঝাতে? আমিও পারি নাই, কি যে করবো আমিও বুঝতেছি না। আঙ্কেল, ওকে ওর মতন থাকতে দেন। দিয়েছি বাবা, কিন্তু আমি জানি যতদিন যাচ্ছে মেয়েটা আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে। শাওন চুপ করে রইল। কথাটা যে সত্যি সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে। খুব ইচ্ছে করতেছে শাওনের সব কথা অর্ণবকে বলতে, যে কি ভয়াবহ বিপদ আসতেছে ওর জন্য। কিন্তু শাওন একদমই চাচ্ছে না ঝিলমিলের কুটিল নজর পড়ুক ওদের উপর। সকালে সূর্যের আলো পর্দার ফাঁক দিয়ে এসে পড়ে অর্ণবের মুখের উপরে। চোখ খুলতে ওর সামনে এসে পড়ল সূর্যের মিষ্টি মোলায়েম আলোতে দাঁড়িয়ে থাকা মেহুল। ধীর পায়ে অর্ণবের পাশে এসে বসে হাতে থাকা ধোয়াটা কফির মগটা এগিয়ে দিল। অর্ণবের কেন জানি না খুব ইচ্ছে করলো মেহুলের কপালে ঠোঁট ছোঁয়াতে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। মেহুল অর্ণবের ঘাড়ে মাথা লাগিয়ে ওর বুকের উপরে হাত দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। অর্ণবের মনের মধ্যে যেন বাঁশির সুর বেজে উঠল। মেহুলের সেই মাতাল করা কথা যেন ওর মনের মধ্যে সুরের রেশ ধরিয়ে দিল। কিন্তু সেই রেশ কেটে গেল ফোনের রিংটনের শব্দে। মাথার কাছ থেকে ফোনটা নিতেই অর্ণব বেশ অবাক হলো স্ক্রিনের নাম্বারটা দেখে। এত সুন্দর সকালে এমন একজনের নাম্বার দেখবে সেটা কখনো ও আশা করে নাই। এতদিন পরে কেন আবার কল এলো এই নাম্বার দিয়ে? ছিল তো ভালোই, কেন আবার এই দমকা বাতাসের ঝলক? অর্ণব কিছু না বলেই চুপ করে ফোন কেটে দিল। ঝিলমিল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চল শক্ত করে ফেল। বাহ, এখন ওর ফোন পর্যন্ত ধরার প্রয়োজন মনে করে না অর্ণব। রেগে যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সামনে রাখা ফুলদানিটা চরম আক্রোশে টুকরো টুকরো করে ফেলল। অর্ণব ওকে ঘৃণা করে সেটাও ভালো করেই জানে, তাই বলে ফোনটাও ধরবে না ও। চোখ দিয়ে রাগে ক্ষোভে টপ টপ করে পানি পড়তে লাগলো ঝিলমিলের। এই অপমানের চরম মূল্য দিতে হবে অর্ণবকে। অর্ণব কোনো কথা না বলে সোজা হয়ে উঠে বসলো। তারপর মেহুলকে বলল, রেডি হয়ে নাও, 9টায় গাড়ি আসবে, বের হয়ে আগে নাস্তা করে নিতে হবে। কে ফোন করেছিল? অর্ণবের কথার মাঝেই বলে উঠল মেহুল। এবার অর্ণব বেশ ঝামেলাই পড়ল। মেহুলকে কিভাবে ও বলবে কে ফোন দিয়েছিল? একবার ভাবলো মেহুলকে ঝিলমিলের কথা বলে দিবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যদি মেহুল ভুল বোঝে, আর অতীতকে এত গুরুত্ব দেওয়ার দরকারই বা কি? আরে আমি জিজ্ঞেস করেছি কে কল দিয়েছিল, আপনি তো পুরো ভাবনার সমুদ্রেই ডুব দিয়েছেন আমার কথা শুনে। মেহুলের কথার চিন্তার ঘর থেকে ফিরে এলো অর্ণব। তেমন কেউ না, আমার পরিচিত এক লোক। এটুকু বলেই অর্ণব বিছানা থেকে উঠে গেল। অর্ণব রেডি হয়ে বের হতেই দেখলো মেহুলও রেডি হয়ে গেছে। জিন্সের উপরে সাদা হুডিতে মেহুলকে যেন অন্যরকম দেখাচ্ছে। এক ঘোর লাগা সৌন্দর্যের আবেশ চারিপাশে। মেহুল অর্ণবের দিকে তাকাতেই ও চোখ সরিয়ে নিল। লজের রেস্টুরেন্টেই ওরা নাস্তা করে নিল। ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি আর ধোয়া ওঠা কফি। ওরা